My dear students, take my congratulations. Today I welcome you to Khulna Online School. Today I am going to take an English class, English second paper. Our today's topic is assertive into interrogative. Assertive into interrogative. My dear students, last day I discussed about affirmative into negative. Today I discussed assertive into interrogative and assertive into imperative and assertive into exclamatory and lastly exclamatory into assertive. My dear learners, this class is not only for the student of class 8, it is also for the class 9 and 10 students. I hope in the meantime you join our live classes and comments. So, আমি আশা করব যে তোমরা যারা ইতিমধ্যে সংযোগ স্থাপন করনি তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করে দাও তারা যাতে এই ক্লাসের সংযোগ স্থাপন করে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা গত তারিখে আলোচনা করেছি। আজকে অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভে যাওয়ার আগে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এটা আমরা একটু রিফ্রেশ করে নেব। যদি কোনো যে বাক্য দ্বারা কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় কিংবা যে বাক্য দ্বারা কোনো জিজ্ঞাসা করা হয় সেই বাক্যটাই অ্যাসার্টিভ এই ইন্টারোগেটিভ সেন্টেন্স নামে পরিচিত। তো আজকে আমাদের কাজ হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ বাক্য পরিণত করা। তো বন্ধুরা, আমি এই ব্ল্যাকবোর্ডে যাওয়ার আগে আমি তোমাদের একটু হিন্টস দিয়ে যাই যে অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করার নিয়ম। প্রথমত, অ্যাসার্টিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যটা যদি হাবোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় না বোধক দিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। আর অ্যাসার্টিভ বাক্যটা যদি না বোধক হয় তাহলে না বোধক তুলে দিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে মূল নিয়মটা হচ্ছে যে অ্যাসার্টিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হাবোধক হয় তাহলে সাহায্যকারী ভার্ব না যুক্ত করে আমাদেরকে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হবে। এবং যদি অ্যাসার্টিভ বাক্যটা যদি না বোধক হয় তাহলে ওই সাহায্যকারী ভার্ব এবং নট তুলে দিয়ে আমাদের সাহায্যকারী ভার্বের সঙ্গে যে নট থাকবে সেই নট তুলে দিয়ে আমরা সেই বাক্যটাকে ইন্টারোগেটিভ করব। আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো আমি একটা উদাহরণ দিই। এই উদাহরণ দিলেই তোমরা যে অ্যান্সার দেবা আমি সেই অ্যান্সারটা একটু দেখতে চাই। যেমন I do not eat rice. অ্যাসার্টিভ বাক্য। এটা অ্যাসার্টিভ বাক্য কিন্তু নেগেটিভ। আমরা আগেই বলেছি যে যদি অ্যাসার্টিভ বাক্যটা নেগেটিভ হয় তাহলে তার না অর্থাৎ না বোধক তুলে দিয়ে বাক্যটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে দেখি তোমরা কে যারা আমাদের সঙ্গে আসো লাইভে আসো তারা কে অ্যান্সার করছো। আমি একটু এক মিনিট টাইম নিয়ে তোমাদের সঙ্গে একটু দেখে আসি তোমরা কে লাইভে আসো। লাইভে আছে মাহফুজা আক্তার, ধন্যবাদ দিয়েছো, তোমাকেও ধন্যবাদ। আফরিন মেহেদি, তুমি ইয়েস স্যার বলেছো, তোমাকেও ধন্যবাদ। আফরিন মেহেদি, তোমাকে ধন্যবাদের সাথে গৃহীত হলো।
আহ, আহ, আমি আহ্বান করছি তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার এবং লাইক যেটাই পারো তোমরা করে দাও, যাতে করে আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারি। তো বন্ধুরা, আমরা এখনো কোনো উত্তর পাইনি। আমি তাহলে তোমাদেরকে সহযোগিতা করছি যে আমরা যেহেতু বলেছি যে বাক্যটা না বোধক, সেজন্য না তুলে দিয়ে আমাদেরকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে এই বাক্যের সাহায্যকারী ভার্ব হচ্ছে যে ডু বা ডাজ, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ডু বা ডাজ, ডু আই ইট রাইস, এ হচ্ছে আমরা এই একটা অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করলাম। আমরা ফর্মুলা সূত্রে ফেলেছি যে যদি বাক্যটা না বোধক হয় তাহলে না তুলে দিয়ে সেই বাক্যটার সাহায্যকারী ভার্ব দিয়ে, সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসিয়ে আমাদেরকে ইন্টারোগেটিভ বাক্য করতে হবে। ঠিক তদ্রূপ যদি আমরা আরেকটা বাক্য নিই, অ্যাসার্টিভ বাক্যর অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিই, যেমন আই হেল্প দ্য পোর, আই হেল্প দ্য পোর। তো বন্ধুরা, তোমরা দেখো তোমরা নিজেরা এটা কোনো অ্যান্সার করতে পারো কিনা। আমি তোমাদের একটু সুযোগ দিচ্ছি অ্যান্সার করার। আমরা নিয়মের পরে না যে যদি চর্চার করে যায় তাহলে আমাদের ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত হবে। আসলে ইংরেজি শেখার নিয়মই হচ্ছে চর্চা করা। নোবডি ক্যান লার্ন ইংলিশ বাই রিডিং অ্যান্ড রাইটিং, বাট এভরিবডি ক্যান লার্ন ইংলিশ বাই প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সেজন্য আমরা এই ক্লাসটায় প্র্যাকটিসের উপরে জোর দেবো। তো আমি তোমাদেরকে সহযোগিতা করছি। আমরা প্রথমেই বলেছি যে যদি বাক্যটা হা বোধক হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, তো সেই ক্ষেত্রে আমরা না বোধক সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা হচ্ছে বাক্যটাকে ইন্টারোগেটিভ করব। যেমন এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যদি না বোধক হয়, এই অ্যাফার্মেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা না বোধক দিই, অর্থাৎ এর সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু নট বা ডাজ নট। তাহলে যেহেতু আই রয়েছে ফার্স্ট পারসন, তাহলে ডোন্ট আই হেল্প দ্য পোর, আমি কি গরিবটিকে সাহায্য করি না? ডু আই ইট রাইস, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। মামুনুর খানম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার ইংরেজিটা সঠিক হয়েছে। তো শেয়ার করার জন্য সবুজ হাসান স্যারকে ধন্যবাদ। তো আমরা আরেকটা উত্তর দেখে নিলাম। তো বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যটা যদি এরকম না বোধক হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যটা যদি হ্যাঁ বোধক হয়, তাহলে কিভাবে আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তাই সেই নিয়মটা আমরা দেখলাম। আমরা পরবর্তী নিয়মে দেখতে পাচ্ছি আবার ডোন্ট আই হেল্প পিপল। ইয়েস, ইউ আর রাইট, ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ মামুনুর খানম। আমি পরবর্তী নিয়মে যাচ্ছি। আমরা আজকের ক্লাসটাকে আর বাক্যের ভিতরে যদি নেভার থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করব আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বাক্যের ভিতরে। যেমন আই নেভার গো দেয়ার। এই বাক্যটা ইন্টারোগেটিভ, এই বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু নেগেটিভ ফর্ম। তো তোমরা একটু চেষ্টা করে দেখো যে এই বাক্যটাকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ ফর্ম করতে পারি। আমি প্রথমেই বলেছি যে যদি বাক্যের ভিতরে নেভার থাকে তাহলে আমাদেরকে নেভারের পরিবর্তে এভার ব্যবহার করতে হবে, এবং সেই সাথে এর নিয়ম তোমরা একটু চেষ্টা করো। আমি নিয়ম বলে দেবো, অবশ্যই বলে দেবো, তোমাদের হেল্প করব। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক বন্ধুরা ইতিমধ্যেই আমাদের অনেক ছাত্র বন্ধুরা, অনেক ছাত্রী বন্ধুরা, ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে সংযোগ হয়েছে, তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ। আজকে আমরা এই ট্রান্সফরমেশন সবগুলো পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা এবার ব্ল্যাকবোর্ডে আসি বন্ধুরা।
তাহলে এই বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে যে ডু বা ডাজ। তো সেই ক্ষেত্রে আমরা ডু, আই, এভার, নেভারের পরিবর্তে এভার বসাতে হবে। ডু আই এভার গো দেয়ার। তোমরা যদি তোমরা এর সাথে একমত হবে আশা করি, এবং সেই সাথে তোমরা আরো আরো কেউ যারা উত্তর পারবা তারা উত্তর লিখে দেবা। বাক্যের ভিতরে যদি আমি আরেকটা নিয়মে যাচ্ছি, বাক্যের ভিতরে যদি নাথিং থাকে সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় আমরা নাথিং থাকলে এনিথিং ব্যবহার করতে পারি। আমরা একটা উদাহরণের সাহায্য নিই। I have nothing to say. বন্ধুরা, আমরা প্রথমে এবার বলেছি যে যদি বাক্যের ভিতরে নাথিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এনিথিং ব্যবহার করব। এখানে সেই একই নিয়ম। এই বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু নেগেটিভ ফর্ম, অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম। ফলে এখানে সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ, আমরা হ্যাভটাকে আগে দেব। তোমরা একটু চেষ্টা করে দেখো কেউ পারো কিনা, তাহলে আরো সুন্দর হবে। আমি চাবো যে আলোচনা ভিত্তিক ক্লাসটা হলে আমাদের ক্লাসটা খুব সুন্দর হবে এবং তোমরা বুঝতে সক্ষম হবে। আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে আবার আহ্বান করছি। যেমন আই হ্যাভ নাথিং টু শো, হ্যাভ আই, নাথিং এর পরিবর্তে এনিথিং। হ্যাভ আই এনিথিং টু সে, হ্যাভ আই এনিথিং টু সে। বন্ধুরা, তোমরা আমরা ইতিমধ্যেই দুটো তিনটে নিয়ম করে ফেলাইছি। তোমরা যারা এখনো তোমাদের বন্ধুদেরকে আহ্বান করনি, তোমরা এখনই আহ্বান করবা। আমরা পরবর্তী নিয়মে আসছি যে বাক্যের ভিতরে যদি অল, এভরিবডি, এভরিওয়ান থাকে সেই ক্ষেত্রে আমরা বাক্যটাকে কিভাবে ইন্টারোগেটিভ করব। বাক্যের মধ্যে যদি অল, এভরিওয়ান, এভরিবডি থাকে তাহলে আমরা কিভাবে বাক্যটাকে ইন্টারোগেটিভ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই হু বসাতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে নট, তারপরে মূল ভার্ব, তারপরে এক্সটেনশন এবং শেষে। আমরা একটা উদাহরণ নিয়ে দেখতে পারি যে হু everybody can do the work। আমরা প্রথমে বলেছি যে এভরিবডি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হু ব্যবহার হবে। তাহলে আমরা প্রথমে হু ব্যবহার করি ইন্টারোগেটিভ করার সময়। হু তারপরে সাহায্যকারী ভার্ব। আমরা এখানে সাহায্যকারী ভার্ব দেখেছি, ক্যান সাহায্যকারী ভার্ব আছে, তাহলে হু ক্যান নট, হু ক্যান নট do the work। জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ এভরিবডি যদি থাকে, অল যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা এই প্রথমেই হু বসাবো, তারপরে সাহায্যকারী ভার্ব ক্যান নট, তারপরে হচ্ছে যে মূল ভার্ব, তারপরে অবজেক্ট আমরা, এবং শেষে হবে ইন্টারোগেটিভ। যদি এই বাক্যটা যদি
বাক্যের মধ্যে যদি নো বডি থাকে, নান থাকে, নো ওয়ান থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, আমরা সেই নিয়মে যাব। বন্ধুরা, আমি একটু দেখে নিই। হ্যাভ আই এনিথিং টু সে? থ্যাংক ইউ সাউদা তাসনিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার উত্তরটা কারেক্ট হয়েছে। আরেকটা হচ্ছে যে মনোয়ার খানম, তোমার উত্তরটাও সঠিক হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মনোয়ার খানম, ডু আই ইট রাইস, এটাও কারেক্ট হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে উত্তর করার জন্যে। আমি এবার যাবো যে বাক্যের ভিতরে যদি নো বডি, নো ওয়ান বা নাম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? নো বডি অথবা নো ওয়ান can do it। এই বাক্যটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে যে নাবোধক ফর্মে আছে। যেহেতু নাবোধক ফর্মে আছে, সেহেতু এই বাক্যটা আমাদেরকে করতে হবে হু। প্রথমে হু হবে, তারপরে হু পরের বাক্যাংশ বসে যাবে। Who can do it। আমরা আরো একটি নিয়ম শেষ করলাম বন্ধুরা, আমরা পরবর্তী নিয়মে যাব। তো তা যাওয়ার আগে আমি আবার তোমাদেরকে আহ্বান করছি, তোমরা যারা আমাদের সাথে লাইভে আছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা আমার এই ক্লাস শুনছো, এর জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি চাবো যে তোমাদের আরও বন্ধুরা, উচ্চ ক্লাসের বন্ধুরা হোক, নিচের ক্লাসের বন্ধুরা হোক, অর্থাৎ 6-7-এর হোক আর 9-10-এর হোক, তোমরা তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করে দিয়ে আজকের অনুষ্ঠান শোনার জন্য সহযোগিতা করবা। আমি আবার পরবর্তী নিয়মে তোমাদেরকে বোর্ডে আহ্বান করছি। যদি আমাদের নিয়মের ভিতরে থাকে, বাক্যের ভিতরে, অ্যাসার্টিভ বাক্যের ভিতরে যদি থাকে দেয়ার ইজ নো, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি? দেয়ার ইজ নো, অর্থাৎ দেয়ার ইজ নো থাকলে আমরা জানতে পারছি, স্পষ্ট বুঝতে পারছি যে এই বাক্যটা নেগেটিভ বাক্য। অর্থাৎ দেয়ার ইজ নো ম্যান happier than you। তোমরা একটু ভেবে দেখো কিভাবে এর ইন্টারোগেটিভ বাক্য করা যায়। তো সেই ক্ষেত্রেও দেয়ার ইজ নো থাকলে আমি যে নিয়মটা বলছি, এই নিয়মে তোমরা একটু করার চেষ্টা করবা। তো এই নিয়মেও দেয়ার ইজ নো থাকলে হু দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে, হু দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। আমরা একটু চেষ্টা করে দেখি আমরা কারো অ্যান্সার পাই কিনা। যদি অ্যান্সার পাই তাহলে তাকে অভিনন্দন। তোমরা একটু চেষ্টা করে দেখো, হু দিয়ে বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে হু ইজ happier than you। হু ইজ হ্যাপিয়ার দ্যান ইউ, তোমরা একটু ভালো করে বুঝে নাও। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা তোমাদের কমেন্ট বক্সে তা লিখে জানাও। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সেটাও লিখে জানালে আমি আবার চেষ্টা করব তোমাদের সেইটা আবার নতুন করে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, আমরা এতক্ষণ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ বাক্যটাকে কীভাবে ইন্টারোগেটিভ বাক্যটা করতে হয়
আমরা এই কয়টা নিয়ম সেগুলো দেখলাম। আমি এবার পরবর্তী সেন্টেন্সে যাব, যে সেন্টেন্স আছে যে অ্যাসার্টিভ ইনটু ইম্পারেটিভ। আমি একটু দেখে নিই। মনোয়ার খানম হু ক্যান নট ডু দিস ওয়ার্ক। আবার সেই এখানে নো রয়েছে, আমি নো শব্দটা থাকবে না, কারণ আমরা করছি নবোধক। যদি বাক্যটা না বোধক হয় তাহলে সেই ক্ষেত্রে মনোয়ার খানম লিখেছে যে হু ক্যান নট ডু দি ওয়ার্ক, তার মানে এই বাক্যটা দুটোই নেগেটিভ হয়ে যাচ্ছে। তা আমাদের মূল ফর্মুলায় আছে, তোমাকে একটু স্মরণ করতে হবে যে মূল ফর্মুলায় আছে যে যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে না তুলে দিয়ে অ্যাফার্মেটিভ ফর্মে ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে না যোগ করে ইন্টারোগেটিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তবে ওই নটটা হবে না। তো আমরা পরবর্তী ক্লাসে যাচ্ছি, পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। আমরা এবার করব ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। বন্ধুরা, এটা আরো সহজ ক্লাস। অ্যাসার্টিভ বাক্যটাকে কিভাবে ইম্পারেটিভ করতে হবে এর একটা সহজ নিয়ম আমি আলোচনা করছি। তো মূলত তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাসার্টিভ বাক্যটার সংজ্ঞা আমরা জানি। ইম্পারেটিভ বাক্যটার সংজ্ঞা কি? যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় সেই বাক্যটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানলাম। তো এই অ্যাসার্টিভ বাক্যটাকে আমাদেরকে ইম্পারেটিভ বাক্যে রূপান্তর করতে হবে, অর্থাৎ একটা বিবৃতিমূলক বাক্যটাকে ইম্পারেটিভ বাক্যে রূপান্তর করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে আমি নিয়মটা একটু আগেই তোমাদের বলে দিলে তোমাদের জন্য সহজ হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে ইম্পারেটিভ বাক্যের কর্তা যদি সেকেন্ড পারসন হয় তাহলে ইউ উজ্জ থাকে। যেমন ডু দি ওয়ার্ক, এখানে ইউ ডু দি ওয়ার্ক হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বাক্যটা আমরা ইম্পারেটিভ নিয়ে আলোচনা করছি সেহেতু এখানে আমরা ইউ দেব না। ইউ না দিলে বাক্যটা ডু দি ওয়ার্ক, কাজটি করো। কে করবে? আমি তোমাকে বলছি, তুমি কাজটি করো। কারণ এখানে সেকেন্ড পারসন উজ্জ রয়েছে। এর আরেকটা বৈশিষ্ট্য আছে যে যদি বাক্যের কর্তা ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় সেই ক্ষেত্রে ইম্পারেটিভ বাক্যের শুরুতেই লেট বসাতে হবে, এবং বাক্যের কর্তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। অর্থাৎ যদি হি থাকে তাহলে হিম বসাতে হবে, আই থাকলে মি বসাতে হবে, অবজেক্টিভ ফর্ম মি বসাতে হবে। তো এই হচ্ছে যে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। আমরা এই আলোকে দেখি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি যে ইউ ইট রাইস। বন্ধুরা, এই বাক্যটা কোন সেন্টেন্স? এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এই বাক্যটাকে কি জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি বাক্যের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেখানে ওই বাক্যের মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে দিলেই হয়ে গেল। আর কোনো নিয়ম মনে রাখার দরকার নেই, শুধু মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসলেই হয়ে গেল। যথা ইট রাইস, এটা হচ্ছে যে ইম্পারেটিভ হয়ে গেল। আশা করি নিশ্চয় বুঝেছো তোমরা। এর আরেকটা নিয়ম আছে যে বাক্যের কর্তা যদি, যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে, ইউ ডু নট ইট রাইস, এই বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু না বোধক, অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু না বোধক। তাহলে এই বাক্যটা আমরা কি বলবো? না থেকে শুরু করে, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যের না থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে দিলে হয়ে গেল। অর্থাৎ না থেকে শুরু করতে হবে, অর্থাৎ না যুক্ত, না সঙ্গে নিয়ে শুরু করতে হবে। অর্থাৎ নেগেটিভ ফর্মটা সাথে নিয়ে, শুধু নেগেটিভ ফর্মটা সাথে নিয়ে বাকি অংশ বসে দিলে হয়ে গেল। যেমন ডু নট ইট রাইস,
ডু নট ইট রাইস। এই গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের কর্তা যদি সেকেন্ড পারসন হয় আমরা কিভাবে এর ইম্পারেটিভ করব সেই নিয়মটা, এবং আমি এখন আলোচনা করতে যাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কর্তা যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করব। আমরা একটা উদাহরণ নিই, যেমন আই হেল্প দ্য পোর। আই হেল্প দ্য পোর। আমরা প্রথমেই বলেছি যে ইম্পারেটিভ বাক্যের কর্তা যখন ফার্স্ট পারসন হবে এবং থার্ড পারসন হবে তখন ইম্পারেটিভ এই অ্যাসার্টিভ বাক্যের কর্তা যখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হবে তখন ইম্পারেটিভ করার সময় প্রথমে লেট বসবে। তো আমরা একটা লেট বসাই, লেট, এবং সাবজেক্টের অবজেক্টিভ হবে মি। লেট মি হেল্প দি পোর। লেট মি হেল্প দি পোর। আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে না। আমি যতটা সম্ভব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি আরেকটা উদাহরণ নেব। হি প্লেজ ক্রিকেট। হি প্লেজ ক্রিকেট। এই বাক্যের কর্তা থার্ড পারসন, সেজন্যই এস বাই এস যোগ হয়েছে। আমি ফার্স্ট পারসনে দেখছি, থার্ড পারসনও লেট দিয়ে শুরু করতে হবে। লেট হিম প্লে লেট হিম প্লে ক্রিকেট। এই হচ্ছে মোটামুটি হচ্ছে যে ইম্পারেটিভ বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করার নিয়ম। আমি আশা করি তোমরা খুব সহজভাবে এটা বুঝতে পেরেছ। তো যদি কারো প্রশ্ন থাকে তোমরা ইনবক্সে তোমাদের কমেন্ট বক্সে এই সম্পর্কে প্রশ্ন করতে পারো। বন্ধুরা এবার আমরা যাব অ্যাসার্টিভ বাক্যটাকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করা যায়। অ্যাসার্টিভ বাক্যটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করা যায়। আমরা দেখবো যে অ্যাসার্টিভ একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করা যায়। তো আমরা এখানেও সেই একই আগে সংজ্ঞা জেনে নেব যে যদি কোনো বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ করে, যদি কোনো বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ করা হয় তাহলে সেই বাক্যটা হবে অ্যাসার্টিভ বাক্য। আবেগ প্রকাশ করা হয়, আকস্মিক আবেগ যদি প্রকাশ করা হয়, যে বাক্য দ্বারা আকস্মিক আবেগ, বিস্ময়, হাসি, কান্না, দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয় সেই বাক্যটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে আমরা একটা বিবৃতিমূলক বাক্যে নিয়ে যাব, আমরা সেই কৌশলগুলো, আমরা সেই নিয়মগুলো দেখব। তো সেটা নিয়ম হচ্ছে যে প্রথমেই আমরা লিখে নেব যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ, হোয়াট এ নাইস বল ইট ইজ। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে যে ভার্ব শেষে হয় এবং শেষের তার পূর্বে সাবজেক্ট বসে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয়। আমরা এগুলো অনেক আগেই শিখেছি। তো সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ বাক্য যদি পূরণ করতে হয় তাহলে প্রথমেই সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, ইট ইজ এ নাইস বল। হোয়াট এ নাইস বল ইট ইজ, এই বাক্যটাকে যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে ইট ইজ এ নাইস বা ভেরি নাইস যে কোনো একটা দিলেই হবে। ইট ইজ এ নাইস বল, অর্থাৎ ভেরি কথাটা এখানে লাগানো যায়। তো এর অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যটা যদি হুররে থাকে
বা এলাচ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বন্ধুরা, তোমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে হুররে দিয়ে আমরা অনেক আনন্দ প্রকাশ করি। হুররে, উই হ্যাভ ওন দি গেম। হুররে, উই হ্যাভ ওন দি গেম, এটা হচ্ছে অ্যাসার্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ প্রকাশ পায়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ রিজয়াস, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এই দিয়ে আমাদের বাক্যটাকে শুরু করতে হবে। তো তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো, যদি কেউ পারো ইট ইজ, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দাও। যারা যারা লিখে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আবার অভিনন্দন জানাচ্ছি। তো আমরা এই বাক্যটা শুরুতেই করতে পারি যে ইট ইজ এ matter of joy that we have won the game. এই গেল যদি বাক্যটা দুঃখপূর্ণ হয়। আর যদি বাক্যটা আনন্দদায়ক হয়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় হবে, তারপরে দ্যাট প্লাস বাক্যের বাকি অংশ। আর যদি বাক্যটা দুঃখপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাসার্টিভ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি দুঃখপূর্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন এলাস, মাই ফাদার ইজ ডেড। এই বাক্যটাকে আমরা করতে পারি যে প্রথমে আমরা দুঃখপূর্ণ আনন্দ ছিল, সেখানে ম্যাটার অফ জয় দিছি, এখানে এই বাক্যটাকে এলাসের পরিবর্তে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দিতে পারি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট my father is dead. বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টে একজন বন্ধু তাহমিদ আহমেদ, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ইন দ্য গেম। তাহমিদ, তোমাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। তুমি হচ্ছে যে কোটসাদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, এবং তোমাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, তোমার উত্তর সঠিক হয়েছে, এজন্য তোমাকে ধন্যবাদ। এবং আরও একজন দেখতে পাচ্ছি যে সুন্দর হচ্ছে, আরও দ্রুত বললে ভালো হবে স্যার। অনলাইন স্কুল, কথাটা আমার স্মরণ থাকবে, সাজুদুর রহমান স্যার ধন্যবাদ দিয়েছে, তাকে ধন্যবাদ। তো আমরা আরেকটা নিয়মে যাব, যে অ্যাসার্টিভ বাক্য যদি ইফ দ্বারা শুরু হয়, অ্যাসার্টিভ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি ইফ দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি? ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি নায়ক হতাম, আমি যদি রাজা হতাম। তো দেখো বন্ধুরা, তোমরা যারা অনলাইনে আসো তারা এটা করে করতে পারো কিনা, আমি তোমাদের একটু সময় দিচ্ছি, দেখো একটু চেষ্টা করে। তো এটা সহজ হবে যে ইফ দ্বারা যখন বাক্য হবে, তখন বাক্যের শুরুতে আই উইশ ব্যবহৃত করতে হবে। আই উইশ ব্যবহার করে বাক্য অংশটা বসে দিলে হয়ে গেল। যেমন আই উইশ I were a king. I wish I were a king. আমি আশা করি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা, যদি বাক্যটা হ্যাড দ্বারা শুরু হয়, আমরা পরবর্তী নিয়মে যাব, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আমরা
যদি কোনো বাক্যটা যদি হ্যাড দ্বারা শুরু হয়, হ্যাড বিন এ হিরো, তাহলে আমরা কি করতে পারি, এখানেও সেই একই নিয়ম, আই উইশ দিয়ে আমরা এই বাক্যটা শুরু করতে পারি। দেখি আরেকজন বন্ধু কি লিখেছে, আমি একটু কমেন্ট বক্সের দিকে যেয়ে দেখি। সুন্দর, অনেকেই শিখেছে এবং অনেকেই সুন্দর সুন্দর মতামত দিচ্ছে। সবাইকে আজকের এই খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুশিউর রহমান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাথে আছো। আর সেই সাথে আহ্বান করছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দি গেম। এটা হচ্ছে যে নিউটন বড়ুয়া, আর আচ্ছা, আর হচ্ছে যে মনোয়ার খানম, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মাই ফাদার ইজ ডেড। তোমার অধিকাংশ উত্তরগুলোই সঠিক হচ্ছে, তোমাকে বিশেষভাবে ধন্যবাদ, তোমার দুটো অ্যান্সারই সঠিক হয়েছে। আমি সেজন্য তোমাকে আজকের এই ক্লাসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি। তো আমরা এটা জানি যে এই যদি হ্যাড থাকে তো সেই ক্ষেত্রেও আই উইশ I had been a hero. I wish I had been a hero. ফুল স্টপ হবে। আশা করি তোমরা ক্লিয়ার হচ্ছ। আরেকটা নিয়ম আছে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে করার জন্য আমাদের সামনে এখনো কিছু সময় আছে। আমরা আলোচনা করছি যদি বাক্যটা উড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। উড দ্যাট, আমি আরেকটা আই উইশ আই ওয়ার এ কিং, নিউটন বড়ুয়া উত্তর সঠিক হয়েছে। তারপরে মনোয়ার খানম, তোমার আই উইশ আই ওয়ার এ কিং, তোমার সবগুলোই ঠিক আছে। তোমাকে বিশেষভাবে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি। আজকে তুমি আমাদের সাথে থাকো এবং তোমাদের আরো যারা বন্ধুরা আছে তুমি তাদের ট্যাগ করে দেবা। আমি আরেকটা উত্তর লিখছি যে উড দ্যাট আই কুড বি এ গ্রেট ম্যান এগেন। উড that I could be a great man again. আমরা এই বাক্যটাকে উড দ্যাট দিয়ে শুরু করেছি, অর্থাৎ উড দ্যাট দিয়ে যদি শুরু হয় বাক্যটাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আই উইশ দ্যাট উঠে যাবে, আই কুড বি এ গ্রেট ম্যান এগেন। বন্ধুরা, আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে আমরা সেটা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী তারা সুন্দর সুন্দর অ্যান্সার করছে এবং অনেকেই তোমরা তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করেছো। এবার আমাদের আজকের শেষ ক্লাস, এই শেষ আলোচনা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। Assertive to exclamatory sentence.
অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা ইতিমধ্যেই এই দুটো সেন্টেন্সেরই সংজ্ঞা আলোচনা করেছি, তো আমরা এবার সংজ্ঞায় যাব না। যদি অ্যাসার্টিভ বাক্যটা যদি এ বা অ্যান যুক্ত হয়, অ্যাসার্টিভ বাক্যটা যদি এ বা অ্যান যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করব তখন হট দিয়ে শুরু করতে হবে। আর যদি বাক্যের ভিতরে এ অথবা অ্যান না থাকে, সেই ক্ষেত্রে হাউ দিয়ে শুরু করতে হবে। খুবই সংক্ষিপ্ত একটা নিয়ম, যে অ্যাসার্টিভ বাক্যের ভিতরে যদি এ বা অ্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে হাউ দিয়ে শুরু করতে হবে, এই হট দিয়ে শুরু করতে হবে। আর যদি বাক্যের ভিতরে এ অথবা অ্যান না থাকে তাহলে সেই ক্ষেত্রে হাউ দিয়ে শুরু করতে হবে। আমরা একটা উদাহরণের সাহায্যে নিতে পারি, যেমন ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা খেয়াল করেছি বন্ধুরা, তোমরা খেয়াল করেছো, দেখো চেষ্টা করে। আমি নিয়মটা প্রথমে বলে দিয়েছি যে বাক্যের ভিতরে যদি এ থাকে তাহলে হট দিয়ে শুরু হবে, আর বাক্যের ভিতরে যদি এ না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে। আশা করি তোমরা অনেকেই এটা পারবে। এটা অত্যন্ত সহজ নিয়ম, যে হোয়াট এ এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ beautiful flower it is. What a beautiful flower it is. এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করলাম। আর যদি বাক্যের ভিতরে যদি ইয়ে না থাকে, বাক্যের ভিতরে যদি হট না থাকে, যেমন you are great man, you are great man। আমরা প্রথমে বলেছি যে এই বাক্যের ভিতরে যেহেতু এ এবং অ্যান নেই, সেই ক্ষেত্রে আমরা বাক্যটা হাউ দিয়ে শুরু করতে পারি, যেমন হাউ গ্রেট ম্যান ইউ আর। এ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম। আরেকটা নিয়ম আমাদের আছে, যে যদি বাক্যের ভিতরে যদি উইশ, এই বাক্যের ভিতরে যদি হ্যাড বা ইফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। বাক্যের ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি বাক্যের ভিতরে উইশ থাকে তাহলে আমরা হ্যাড বা ইফ দিয়ে বাক্যটা তৈরি করতে পারি। বাক্যের ভিতরে আমরা একটা বাক্য লিখতে পারি, যেমন আই উইশ I were a king. I wish I were a king. তাহলে ফর্মুলায় অর্থাৎ নিয়মে বলা হচ্ছে যে হ্যাড অথবা ইফ দিয়ে যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। যেমন ইফ I were a king, অথবা হ্যাড I were a king। বন্ধুরা, আমরা মোটামুটি আজকের এই ট্রান্সফরমেশনের ক্লাস অর্থাৎ শেষ করছি। আমি আশা করি তোমরা বুঝেছো এবং তোমরা ইতিমধ্যেই তোমাদের বন্ধুদের সহায়তা করেছো, আমার সঙ্গে কোঅপারেট করেছো, আমার অ্যান্সার দিয়েছো। এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই করোনার ভিতরে তোমরা বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, এই আহ্বান জানিয়ে আজকের মতন খুলনা অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।